আমি লক্ষ্মী। নামটা আমার মা দিয়েছিলেন। কন্যা সন্তান হওয়ায় বাবা খুব খুশি না হলেও মা খুব খুশি হয়েছিলেন। তাই আনন্দে আমার নাম রেখেছিলেন লক্ষ্মী। এটা অবশ্য আমার শোনা কথা। আমি যখন একটু বড় হলাম, যখন আমার 10 বছর বয়স, তখন মা খুব অসুস্থ হয়ে পড়েন। বাবা একাই মায়ের খুব সেবা যত্ন করতেন। আমি তো ছোট, তাই একটু যে সাহায্য করব তা তো করতেই পারতাম না, উল্টে বিরক্ত করতাম। বাবা রেগে আমাকে বাড়ির বাইরে রেখে আসতো। এখন বুঝতে পারি, একদিকে মা অসুস্থ, অন্যদিকে আমি ছোট ছিলাম। বাবা সব দিক সামলাতে গিয়ে রেগে যেতেন। আমি দরজার বাইরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কাঁদতাম। তারপর আস্তে আস্তে মায়ের মাথার পাশে এসে বসে থাকতাম। না, অনেক চেষ্টা করেও বাবা মাকে সুস্থ করতে পারেননি। মা মারা যাওয়ার পর আমি যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। বায়না করতে কাঁদতে ভুলে গেলাম। এমনকি রান্না করতেও শিখে গিয়েছিলাম। কিন্তু বাবা আমাকে রান্নাঘরে যেতে দিতেন না। বলতো, পরের ঘরে যাবি? কিছু যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হবে? তখন সে কথার মানেও বুঝে উঠতে পারতাম না। তবে মা চলে যাওয়ায় আমার লক্ষ্মী নামটা নিমেষে মুছে গেল। সবাইকে বলতে শুনতাম, আমি যখন জন্মেছি তখন থেকেই মা অসুস্থ হয়ে গিয়েছিলেন। তার আগে সুস্থ ছিলেন। আমি অলক্ষ্মী, তাই আমি জন্মগ্রহণ করেছি বলেই মা চলে গেছেন। প্রতিবেশীদের আমার প্রতি তাকানোটা কেমন অদ্ভুত ছিল। আমি যেন মাকে মেরে ফেলেছি। প্রথম প্রথম নিজেকে কেমন খারাপ লাগতো, এই ভেবে সত্যিই কি আমার ভাগ্য এত খারাপ, তাই মা চলে গেলেন? কিন্তু যত বড় হতে লাগলাম, কথাগুলো আর গায়ে লাগতো না। বুঝতে শিখলাম, নিজের পায়ে দাঁড়াতে পারলে এইসব কথাগুলো বন্ধ হয়ে যাবে। তাই পড়াশোনায় মন দিলাম। এখন আমি একটু বড় হয়ে গেছি, তাই বাবাকে আর রান্নাঘরে ঢুকতে দিই না। সকালে উঠে রান্না করে ভাত খেয়ে বাবার খাবার ঢাকা দিয়ে স্কুলে চলে যাই। স্কুল থেকে এসে রুটি তরকারি করে বই নিয়ে পড়তে চলে যাই দিদিমণির কাছে। তিনি আমাকে খুব ভালোবাসতেন। স্কুলের পড়া শেষ করে কলেজে ভর্তি হলাম। রেজাল্ট ভালো করায় পুজোর সময় ক্লাব থেকে আমাকে পুরস্কার দিল। লেখাপড়াটা দিয়ে খানিকটা হলেও আমার অলক্ষ্মী অপবাদটা মুছতে পেরেছিলাম। এখন পাড়ার কয়েকটা ছেলে মেয়ে আমার কাছে পড়তে আসে। এখন আমি বুঝতে পারি আমি বড় হয়ে গেছি, কারণ আমার বিয়ে নিয়ে পাড়া প্রতিবেশীদের চিন্তার অন্ত নেই। তারা বাবাকে বলে, কিরে, মেয়ে অনেক বড় হয়ে গেল, এবার ওর বিয়ে নিয়ে ভাবছো কিছু? তাই আমি আরো পড়াশোনা করতে চাইলেও বাবা রাজি ছিলেন না। তিনি আমার বিয়ের জন্য সম্বন্ধ খুঁজতে লাগলেন। তাই কেউ না কেউ পাত্রের বাড়ি থেকে দেখতে আসে আমাকে। আমাদের পাত্র পছন্দ হয় তো তাদের আমাকে পছন্দ হয় না, আবার তাদের আমাদের পরিবার পছন্দ হয় তো আমাদের হয় না। এইভাবে বেশ কিছুদিন চলার পর অবশেষে বিয়ের দিন ঠিক হলো অয়নের সঙ্গে। ওদের ছোট পরিবার। পরিবারে আছেন শুধু অয়নের বাবা আর মা। অয়ন সরকারি অফিসে চাকরি করে। জামাই সরকারি চাকুরে, আর পরিবারও ছোট, তাই বাবা বিয়েতে রাজি হয়ে গিয়েছিলেন। বাবাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যেতে হবে, এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। ভাবলাম, আমি যদি চলে যাই তাহলে বাবাকে কে দেখবে? বাবাকে বললাম, আমি তোমাকে ছেড়ে যাব না। শুনে বাবা বললেন, কন্যা সন্তান সারা জীবন কি বাপের বাড়ি থাকে? তুই চিন্তা করিস না, তোর বিয়ে দিলে তোরা দুজনেই মিলে তখন আমার খেয়াল রাখবি। অবশেষে আমি রাজি হয়ে গেলাম, কিন্তু ক্রমশ ভয় আমাকে ঘিরে ধরতে লাগলো। কি জানি ওরা কেমন হবে। জানতাম অয়নের মা আছে, কিন্তু মায়ের ভালোবাসা তো জীবনে কখনো উপভোগ করতে পারিনি।
তাই মা কেমন হয় সেটা নিয়েই কৌতূহল ও ভয় দুই ছিল। অবশেষে বাবা আমার বিয়ের দিন ঠিক করে ফেললো। আজ আমার বিয়ের দিন। সকালে গায়ে হলুদ, তারপর নান্নিমুখ। আমাদের বিয়ে ছিল গোধূলি লগ্নে। বিয়ের সমস্ত নিয়ম রীতি হতে বেশ রাত হয়ে গেছে। এবার বাসর রাত জাগতে হবে। সকাল থেকে খুব ধকল গেছে, বেশ ক্লান্ত লাগছে। অয়নের কয়েকজন বন্ধু আমাদের ঘিরে ধরে বসে গল্প করছে। বাসর রাত বেশ কাটলো। পরদিন সকালে শ্বশুর বাড়ি যাব, সেই মতো রওনা দিলাম। শ্বশুরবাড়ির দরজায় ননদরা ভিড় করে দাঁড়িয়ে, কিছুতেই ঢুকতে দেবে না তাদের দাবি না পূরণ হলে। এদিকে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছি। হঠাৎ শাশুড়ি মা এসে বললেন, এই তোরা ওদের ছেড়ে দে, দেখ তো মুখগুলো শুকিয়ে গেছে, এসব দেনা পাওনা বাকি থাক, পরে নিবি। আর আমার দিকে তাকিয়ে আমার চিবুক তুলে ধরে বললেন, মা একজনই হয়, যে তোমার জন্মদাত্রী। আমি তোমার মণিমা, তুমি আমার নয়নের মণি হয়ে থাকবে, তাই মণিমা বলে ডাকবে, কেমন? আমি মাথা নিচু করে সম্মতি জানালাম। তারপর মণিমা সবাইকে সরিয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা করে বললেন, তাড়াতাড়ি খেয়ে নিচে শুয়ে পড়ো, অনেক ধকল গেছে, একটু বিশ্রাম নিয়ে নাও। আমি মনে মনে ভাবলাম, মণিমা একদম আমার মনের কথা বলেছে। পরের দিন বৌভাতের অনুষ্ঠান হয়ে গেল। আত্মীয়রা যারা এসেছিলেন তারা একে একে চলে গেলেন। বাড়িতে এখন আমরা 4 জন। অয়ন সকালে অফিসে চলে যায়, শ্বশুরমশাই বাড়িতেই থাকেন, আর মণিমা একাই 100। ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো, তারপর টিফিন, সবকিছু একাই করেন। আমি একদিন মণিমা যখন পুজো করছিল তখন রান্নাঘরে টিফিন করতে যাই। মণিমা পুজো করে রান্নাঘরে আমাকে দেখে জড়িয়ে ধরে, তারপর বলে, পাগলি, তোর রান্না করার অনেক বয়স পড়ে আছে, এখন ঘরে যা, অয়নের কাছে কাছে থাকবি, ও যতক্ষণ না অফিস যাচ্ছে। অয়ন যখন লাঞ্চ করতে বসে মণিমা তখনই আমাকে টিফিন দিয়ে অয়নের পাশে বসিয়ে দেয়। এখন আমার মনেই হয় না এটা আমার শ্বশুর বাড়ি। একবার আমার ভীষণ জ্বর হয়েছিল, প্রায় অচৈতন্য হয়ে পড়েছিলাম। যখন জ্বর একটু কমলো চোখ খুলে দেখি মণিমা আমার মাথায় জলপট্টি দিচ্ছে, আর শ্বশুরমশাই হাত পাখা দিয়ে হাওয়া করছেন। রাত প্রায় 2টো। আমি ওনাদের শুতে যেতে বলি। মণিমা বলে, আর কিছুক্ষণ থাকি, তারপর অয়নকে ডেকে দেব, আর আমরা শুতে যাব, তুই চিন্তা করিস না। আমার চোখে জল এসে যায়, মনে মনে ভাবি, মা হয়তো এইরকমই মায়াময়ী হয়। আমার জীবনে কতটা বছর আমি এত সুন্দর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিলাম। আজ ভগবান আমাকে 2 হাত ভরিয়ে ভালোবাসা দিয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন প্রতিটি ঘরে শাশুড়ি বৌমার সম্পর্ক এমন মধুর হয়। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা কি ধরনের গল্প শুনতে চাও সেটা কমেন্ট করে জানালে আমি সেই ধরনের গল্প তোমাদের শোনাতে পারি। এই ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।